মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতদের স্মরণ, এক বছরেও আলোর মুখ দেখেনি তদন্ত প্রতিবেদন। আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিতের প্রতিশ্রুতি। আমরা পুরোপুরি ট্রমাটাইজ হয়ে গেছি। ওরা তো আর এই জিনিসটা ভুলেও দ্বিতীয়বার মনে করতে চাইবে না। মা হিসেবে এই স্মৃতি থেকে সন্তানদেরকে বের করে আনা কতটা কঠিন তা আমি প্রতিদিন অনুভব করি। তারা এখনো ফলো আপে আছে। আমাদের ডাক্তাররা নিষ্ঠার সাথে বার্ন ইউনিটে কাজ করে যাচ্ছে। এই অভিজ্ঞতা আপনাদের সকলের প্রাণে মনে যে দৃঢ়তার জন্ম দিয়েছে, পরবর্তীতে জীবনের যে কোনো সংকটময় মুহূর্তে সাহস দিবে। এখনো ক্ষতিপূরণ দিতে না পারার ব্যর্থতা স্বীকার তথ্য উপদেষ্টার। ঘোষিত ক্ষতিপূরণ যেন পরিবারগুলোর কাছে পৌঁছে সেই ব্যাপারে অবশ্যই সরকার কাজ করবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মানবতা বিরোধী মামলায় আসামি হচ্ছেন শহীদ জিয়ার খুনি মোজাফফর। বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। দেশি বিদেশি আশ্রয়দাতাদের খুঁজে বের করার দাবি বিএনপির। বিমান ভাড়া 24,000 টাকা কমিয়ে হজ প্যাকেজ ঘোষণা। সরকারি ব্যবস্থাপনায় 5,05,000 থেকে 6.5 লাখ নির্ধারণ। বেসরকারিতে খরচ পড়বে 5,13,000। গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ। রাজধানীর ভাটারায় লন্ডভন্ড পুরো ফ্ল্যাট, দেয়ালে ধস। শিশুসহ একই পরিবারের 3 জন দগ্ধ, সবার অবস্থায় আশঙ্কাজনক। বৃষ্টির সময় দেখা গেছে সিটি কর্পোরেশনের যেই ভাঙাচোরা কাজটি শুরু করে, যতক্ষণ পর্যন্ত ইমপ্লিমেন্টেশন হবে না ততক্ষণ পর্যন্ত এরকম আমরা আশার বাণী শুনবো। নতুন ড্রেন নির্মাণ ও সংস্কারে কোটি কোটি টাকা ব্যয়েও নেই সমাধান। সামান্য বৃষ্টিতেই ডুবছে ঢাকা। খাল পুনরুদ্ধার, পানি বেরোনোর পথ না হলে কমবে না জলাবদ্ধতা। এবং থামছে না ককরোচ পার্টির বিক্ষোভ। আজও নয়াদিল্লিতে অবস্থান। প্রশ্ন ফাঁসে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ মোদির। প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে বললেন রাহুল। মাইলস্টোন ট্র্যাজেডির প্রথম বার্ষিকীতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্কুলটির শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। বিধ্বস্ত ভবনের সামনে শ্রদ্ধা, বিশেষ দোয়া ও মোনাজাতের পাশাপাশি প্রদর্শন করা হয় ছবি, বন্ধুদের লেখা স্মৃতিকথা সহ নানা বার্তা। এদিকে ঘটনার বছর পার হলেও আলোর মুখ দেখেনি তদন্ত প্রতিবেদন। এতে হতাশা প্রকাশ করেছেন স্বজনরা। ঘোষিত ক্ষতিপূরণ চিকিৎসা ব্যয়ের তুলনায় অপ্রতুল বলেও অভিযোগ তাদের। 1 বছর পেরিয়েছে, তবুও উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সেই পোড়া ভবনের সামনে দাঁড়ালে থমকে যায় সময়। শোকের ভার কমেনি, বরং 21 জুলাই আবারও নতুন করে ফিরে আসে সেই বিভীষিকাময় দুপুর। 2025 সালের 21 জুলাই বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে অন্তত 36 জন নিহত হন, আহত হন শতাধিক। নিহতদের বেশিরভাগই ছিল শিশু শিক্ষার্থী। প্রাণ হারান বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামও। ঘটনার 1 বছর পরও শোক কাটিয়ে উঠতে পারেনি স্বজনরা। অনেক আহত শিক্ষার্থী এখনও চিকিৎসাধীন। পরিবারগুলোর অভিযোগ, ঘোষিত ক্ষতিপূরণ চিকিৎসার ব্যয়ের তুলনায় অপ্রতুল। অন্যদিকে সরকারের তরফ থেকেও উদ্যোগ পর্যাপ্ত নয়। ঘটনা তদন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়ায় স্বজনদের হতাশা আরও গভীর হয়েছে। মাইলস্টোন ট্র্যাজেডির প্রথম বার্ষিকীতে দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা জানায় স্কুলটির শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। দুর্ঘটনায় বিধ্বস্ত ভবনের সামনে ফুলের শ্রদ্ধা, বিশেষ দোয়া ও মোনাজাতের পাশাপাশি প্রদর্শন করা হয় নিহতদের ছবি, বন্ধুদের লেখা স্মৃতিকথা সহ নানা বার্তা। মাহারিন চৌধুরী মিস, উনি ভিতর থেকে এই বাচ্চাগুলোকে পুশ করে বের করে দিয়েছে। যদিও ওই সময় আমি জানতাম না যে তার নিজের গায়েই সারা গায়ে আগুন ছিল। চোখের সামনে ওরা আগুনে দগ্ধ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কিছু করতে পারতেছি না। ওদেরকে ভোলার মতো আসলে আমাদের যাবে না। যারা ওইখানে ছিল প্রেজেন্ট, ওরা তো আর এই জিনিসটা ভুলেও দ্বিতীয়বার মনে করতে চাইবে না। নিহতদের স্মরণে উত্তরা সহ মাইলস্টোনের 16টি শাখায় দেয়া হয় 1 দিনের ছুটি। রিমো সিদ্দিক, সময় সংবাদ, ঢাকা। মাইলস্টোনের ঘটনায় আহতদের অনেকে বয়ে বেড়াচ্ছেন সেই ভয়াবহ দুর্ঘটনার ক্ষত।
আহতদের আরও উন্নত চিকিৎসা লাগলে সরকার তা নিশ্চিত করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আর এই দুর্ঘটনা থেকে নেওয়া অভিজ্ঞতা চিকিৎসকদের যে কোনো জাতীয় দুর্যোগ মোকাবেলায় সাহস যোগাবে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। শারিনা জাহান সায়রা এবং সাইবা জাহান সাইমা যমজ দুই বোন একই সঙ্গে একই ক্লাসে পড়ে উত্তরার মাইলস্টোন স্কুলে। 2025 সালের 21 জুলাই উত্তরার মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর আগুনে পুড়ে যায় দুই বোন। 1 বছর ধরে চলা চিকিৎসার পর এখনো তাদের বয়ে বেড়াতে হচ্ছে সেই ক্ষত আর ব্যথা। কবে তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারবে সেটিও অজানা। বিমানের যেই বাস্ট হওয়ার পরে যে তৈল ছিল প্লাস অন্যান্য আদার্স যেগুলো ওদের গায়ে আসে পড়ার পরে ওদের পুরো ড্রেস আগুন ধরে গেছে। আগুন ধরার কারণে ওরা আর দৌড়াদৌড়ি করতেছিল, পুরো আগুন শরীর এবং ব্যাগে পুড়ে গেছে। মঙ্গলবার জাতীয় বার্ন ইনস্টিটিউটে মাইলস্টোন ট্র্যাজেডির স্মরণ সভার আয়োজন করেন চিকিৎসকরা। আহত শিক্ষার্থী, শিক্ষক, নিহত স্বজনরা স্মৃতিচারণ করেন সেদিনের বিভীষিকার। আমি বলেছিলাম, বাবা এই সমস্ত খরচ সরকার বহন করতেছে, তোমাকে টাকা নিয়ে চিন্তা করতে হবে না। আমি এমন একটা সন্তান হারিয়েছি যে এই কষ্টের মাঝে শুয়ে শুয়েও আমার কথা চিন্তা করেছে, আমাদের কথা চিন্তা করেছে। দুর্ঘটনার পর সে সময় দেশের চিকিৎসকদের পাশাপাশি যুক্ত হন যুক্তরাজ্য, সিঙ্গাপুর, চীন ও ভারত থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দল। তাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন 4 দেশের রাষ্ট্রদূত। এই ইনস্টিটিউটের যা স্টাফ আছে, কেউ সময় ওরা কি দিন দেখিনি, রাত দেখিনি, আর পুরো যাভাবে মানুষের প্রাণটা বাঁচতে পারে ওইটাই করেছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, মাইলস্টোনের ঘটনায় আহতদের আরো উন্নত চিকিৎসা লাগলে সেটি সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। আমাদের ডাক্তাররা নিষ্ঠার সাথে বার্ন ইউনিটে কাজ করে যাচ্ছেন। এরপরেও যদি আরও কিছু উন্নততর চিকিৎসার প্রয়োজন হয়, আমাদের সরকার, আমরা পিছিয়ে থাকবো না। উই মাস্ট এক্সটেন্ড আওয়ার হ্যান্ডস অফ কোঅপারেশন to help these affected persons or babies. স্মরণ সভায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান বলেন, এই দুর্ঘটনা থেকে নেওয়া অভিজ্ঞতা চিকিৎসকদের যে কোনো জাতীয় দুর্যোগ মোকাবেলায় সাহস যোগাবে। এই অভিজ্ঞতা আপনাদের সকলের প্রাণে, মনে যে দৃঢ়তার জন্ম দিয়েছে, পরবর্তীতে জীবনের যে কোনো সংকটময় মুহূর্তে সাহস দিবে। সাহস দিবে এগিয়ে যাওয়ার, সাহস দিবে শ্রেষ্ঠত্ব অর্জনের, অনুপ্রেরণা দেবে অন্যের দুঃখের সাথী হওয়ার, বিপদে সাহায্যের হাত বাড়ানোর। 21 জুলাই দিনটিকে বার্ন অ্যাওয়ারনেস ডে হিসেবে পালনের আহ্বান জানিয়েছেন চিকিৎসকেরা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যায় জড়িত সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে কথা বলছেন চিফ প্রসিকিউটর। আমরা সরাসরি চলে আছি সেখানে। একটি টিএফআই সেল, আরেকটি আছে আমাদের ডিবি কার্যালয়ে, এরকম যে কয়টি আয়নাঘর আছে সেগুলো আমরা পরিদর্শন করার জন্য মাননীয় ট্রাইব্যুনাল একে আমরা একটি আবেদন করি। আপনারা জানেন আমাদের প্রচলিত আইনে, আমাদের মানে ডোমেস্টিক লতে 539B-তে এই প্রভিশনটা আছে। রুল স্ট্যাটিউটের রুল 7 এবং রুল 73-তে সেই প্রভিশন আছে যে ট্রাইব্যুনালের বিচারক মহোদয়গণ তারা কোনো ঘটনাস্থল মামলার স্বার্থে তারা পরিদর্শন করতে পারেন। পৃথিবীতে এরকম রুয়ান্ডা ট্রাইব্যুনালে এবং যুগোস্লাভিয়া ট্রাইব্যুনালে এরকম 2টি ঘটনা আছে। সেখানে ট্রাইব্যুনাল সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন এবং সেইটাই মেমোরেন্ডাম হিসাবে নিয়ে সেটি বিচারের কাজে ব্যবহৃত হয়েছে। আমরা সেই নজর উপস্থাপন করেছি। মাননীয় ট্রাইব্যুনাল আমাদের আবেদনটি বিবেচনা করেছেন। ট্রাইব্যুনাল এক সম্মতি জ্ঞাপন করেছেন যে ট্রাইব্যুনালের 3 জন বিচারক তারা যে কোনো সময় আমাদেরকে দিন তারিখ দেবেন। এই যে আয়নাগর নামীয় যে ক্রাইম সিন যেগুলো আছে সেগুলো তারা সরজমিনে পরিদর্শন করবেন এবং নিয়মটি হচ্ছে যে এই পরিদর্শনের ক্ষেত্রে সম্ভবত তারা আমাদেরকে নোটিশ করবেন এবং যদি আসামি পক্ষের কেউ যদি যেতে চান তাদেরকেও নোটিশ করবেন এবং যৌথভাবে সেই পরিদর্শন কার্যটি সম্পন্ন হবে। সেটি মঞ্জুর হয়েছে।
যে কোনো দিন তারিখ ঠিক হবে, তারিখ ঠিক হলে আপনাদেরকে আমরা অবহিত করব। আরেকটি বিষয় হচ্ছে যে আজকে ট্রাইব্যুনাল 2-তে মেজর মুজাফফর হোসেন নামে একজন ব্যক্তি অতি সম্প্রতি গ্রেফতার হয়েছে। আপনারা জেনে থাকবেন যে ইতিমধ্যে আমাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জেনেছি যে তিনি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হত্যাকাণ্ডের সাথে জড়িত। আমাদের একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে এর আগে 1/11 অন্যতম কুশীলব মাসুদউদ্দিন চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মিস কেসে তাকে গ্রেফতার করা হয়েছিল। সেখানে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা, সেই তদন্ত সংস্থা মাসুদউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে যখন ইনভেস্টিগেশন করার সময় তারা জানতে পারেন তার একজন পিএ ছিল। সেই পিএর কল রেকর্ডের সূত্র ধরে তিনি জানতে পারলেন যে মাসুদউদ্দিন চৌধুরী এবং তার পিএ তাদের মধ্যে যে কথোপকথন হচ্ছে এবং সেই কথোপকথনের মধ্যে আরেকজন ব্যক্তি আছে জন্ডু নামীয় একটা ফেক নাম, যে এই পিএ এবং মাসুদউদ্দিন চৌধুরীর সাথে ওই জন্ডু নামী ওই ফেক ব্যক্তি তার সাথেও বিভিন্ন রকম সময় কথাবার্তা তারা বলেছে। এই সূত্র ধরে এই জন্ডু নামটি যখন এটা একটু সন্দেহজনক মনে হলো, তখন আমাদের তদন্ত সংস্থা এই বিষয়ে তো উদ্ঘাটন করতে গিয়ে দেখলো যে এই জন্ডু আর কেউ নন, তিনি হচ্ছে মেজর অবসরপ্রাপ্ত মুজাফফর হোসেন, যিনি আমাদের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অন্যতম হত্যাকারী। সেখানে আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখা গেল যে গত 16 বছর এই মাসুদউদ্দিন চৌধুরী এবং মেজর অবসরপ্রাপ্ত মুজাফফর হোসেন তাদের মধ্যে বিভিন্ন সময় কথাবার্তা হয়েছে। এই মেজর মুজাফফর হোসেন আমাদের পার্শ্ববর্তী দেশে তিনি একাধিকবার গমনাগমন করেছেন, আবার বাংলাদেশে এসছেন এবং মাসুদউদ্দিন চৌধুরীর সাথে তার একটা সুসম্পর্ক ছিল। এবং আপনারা জেনে থাকবেন যে মাসুদউদ্দিন চৌধুরীর সাথে তৎকালীন সরকার প্রধানের একটি সুসম্পর্ক ছিল এবং 2-3টি নির্বাচনের মধ্যে নানান সমীকরণে তার সাথে এক ধরনের ষড়যন্ত্র ছিল। ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির মধ্যে মাসুদউদ্দিন চৌধুরীর অনেক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কথা বলছিলেন চিফ প্রসিকিউটর। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের খুনি মুজাফফর হোসেনকে এতদিন কারা আশ্রয় দিয়েছিল তা দ্রুত খতিয়ে দেখার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর পল্টনে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসভাপতি জাকির হোসেন নান্নুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে কথা বলেন তিনি। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার কথাও তুলে ধরেন রুহুল কবির রিজভী। বলেন, দেশে এই মুহূর্তে চক্রান্ত চলছে, তাই নেতাকর্মী সহ দেশের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। শক্তি আপনাদের মধ্যে নিহিত আছে, যেমন পরমাণুর মধ্যে বিশাল চক্রান্ত ষড়যন্ত্র চারিদিক থেকে আসবে। 45 বছর ওই লোক কোথায় ছিল? মেজর মুজাফফর কিভাবে আসতে পারল? নিশ্চয়ই যারা তাকে আশ্রয় দিয়েছেন এর আন্তর্জাতিক আশ্রয়দাতা আছে, দেশের ভিতরে আশ্রয়দাতা আছে। 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। কারা? আপনারা মনে করছেন যে আজকে হয়তো আপনার কিছু নাই, কিন্তু এই নায়ের এই শূন্যতায় একদিন আপনাদেরকে নানা কিছু দিয়ে ভরিয়ে দেবে। রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ নিলেও নারী শিশু ধর্ষণ ও হত্যা মামলা প্রত্যাহার করবে না সরকার। সকালে সচিবালয়ে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, প্রমাণের ভিত্তিতেই আদালতে এসব মামলা নিষ্পত্তি হবে। এই মামলাগুলো যদি রাজনৈতিক হয়রানিমূলক হয়ে থাকে সেটা নিশ্চয়ই সরকার আইনের আওতায় ফৌজদারি কার্যবিধির অধীনে যাচাই বাছাই করে পুঙ্খানুপুঙ্খভাবে সেইগুলো পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত উপনীত হবে। পলিটিক্যাল ফ্লেভার যতই থাক না কেন, রেপের মামলা তাকে আদালতের মাধ্যমে নির্দোষ প্রমাণ করতে হবে। স্ত্রীকে হত্যা করেছেন, এসে বললেন আপনি অমুক দলের অমুক বড় নেতা ছিলেন, আমি সেটাকে পলিটিক্যাল মামলা হিসেবে প্রত্যাহার করে নেব, আমি এটা করব না। সেই জায়গাগুলো আমরা এক্সেপশনালি দেখছি। বিমান ভাড়া 24,000 টাকা কমিয়ে 2027 সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার।
সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে 5,05,648 টাকা। অপর প্যাকেজ 6,15,263 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ প্যাকেজের খরচ পড়বে 5,13,648 টাকা। মুদ্রা বিনিময় হার বেড়ে যাওয়া, খাবার এবং সার্ভিস চার্জ প্যাকেজে যুক্ত হওয়ায় সার্বিক প্যাকেজ মূল্য কিছুটা বেড়েছে বলে জানান ধর্মমন্ত্রী। 2027 সালে হজ পালনের জন্য চলতি বছরের 1 জুলাই থেকেই প্রাথমিক নিবন্ধন শুরু হয়, আর নিবন্ধন শেষ হবে আগামী 24 সেপ্টেম্বর। এবার বাংলাদেশ থেকে প্রায় 1 লাখ মুসল্লি হজ পালনের সুযোগ পাবেন। আলহামদুলিল্লাহ। মঙ্গলবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে আগামী হজ মৌসুমের জন্য হজের নতুন প্যাকেজ ঘোষণা করে ধর্মমন্ত্রী বলেন, সরকারি ব্যবস্থাপনায় 2টি প্যাকেজের মধ্যে সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে 5,05,648 টাকা। অপর প্যাকেজ 6,15,263 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া হজ এজেন্সির মাধ্যমে বেসরকারিভাবে হজ প্যাকেজের মূল্য ধরা হয়েছে 5,13,648 টাকা। হজ প্যাকেজ একে এই প্যাকেজে হজযাত্রীদের মক্কায় হারাম শরীফের বহির চত্বর হতে প্রায় 1000 থেকে 1400 মিটারের মধ্যে এবং মদিনায় মার্কাজি এরিয়ার আবাসন সুবিধা দেওয়া হবে এবং মিনা আরফায় সার্ভিস প্যাকেজ 3 ক্যাটাগরির সার্ভিস সহ মোয়াল্লাম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। হজ প্যাকেজ 2 এই প্যাকেজে হজযাত্রীদের মক্কায় হোটেল হারাম শরীফের বহির চত্বর হতে 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে হবে। মদিনায় মার্কাজি এলাকার বাইরে মসজিদ নববী হতে 800 মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা করা হবে। এদিকে হজযাত্রীদের বিমান ভাড়া 1,54,000 টাকা থেকে কমিয়ে এবার 1,30,000 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সৌদি রিয়ালের মুদ্রা বিনিময় হার বেড়ে যাওয়া এবং খাবার ও সার্ভিস চার্জ প্যাকেজে যুক্ত হওয়ায় সার্বিক প্যাকেজ মূল্য কিছুটা বেড়েছে বলে জানান মন্ত্রী। 2027 সালে হজে মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগত উদ্যোগে বিমান ভাড়া কমিয়ে 1,30,000 টাকা করা হয়। সৌদি রিয়াল আগে যেভাবে বাংলা টাকা যত কমে পাওয়া যেত, এখন কিন্তু তার বেশি দিতে হয়। ভবিষ্যতে আরও বেশি দিতে হতে পারে, ওটা তো আমাদের হাতে নয়, এটা ইন্টারন্যাশনাল। আর প্রতিটা খরচ কিন্তু বেড়ে যাচ্ছে সৌদি পর্যায়ে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের 15 মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এর আগে হজ ফ্লাইট শুরু হবে 8 এপ্রিল থেকে। ভিসার আবেদন করতে পারবেন। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। নিজ নিজ এলাকায় যোগাযোগ ব্যবস্থা সহ বিভিন্ন খাতের উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফেনী ও বগুড়ার 3 সংসদ সদস্য। দুপুরে সচিবালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে ফেনী 1 আসনের এমপি রফিকুল আলম মজনু বলেন, বেগম খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত আসনটিতে কোনো উন্নয়ন কাজ করেনি পতিত সরকার। আসনটির সার্বিক বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। বগুড়া 6 ও 7 আসনের সংসদ সদস্য রেজাল করিম বাদশাহ ও মোর্শেদ মিল্টন বলেন, চলাচলের অনুপযোগী রাস্তাঘাট, ব্যবহার অযোগ্য সেতু সহ যোগাযোগ ব্যবস্থা নিয়ে বিস্তারিত তথ্য জানানো হয়েছে সরকার প্রধানকে। দীর্ঘ এই 17 বছর শুধুমাত্র বেগম খালেদা জিয়ার যে নির্বাচনী এলাকাগুলো, এখানে কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক হয় নাই, বেশিরভাগ জায়গায় লুটপাট করেছে, যার কারণে এলাকার মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত। যেগুলো আসনে বিশেষ করে আমাদের মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচন করেছিল, সেই আসনে কোনো ডেভেলপমেন্ট হয় নাই। সেই ডেভেলপমেন্টগুলো নিয়েই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আলোচনা করছে এবং দেখবে যাতে আগামী দিনে যাতে ইনশাল্লাহ ডেভেলপমেন্টগুলো হয়। আবারও মাইলস্টোন ট্র্যাজেডি প্রসঙ্গ। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এখনও ক্ষতিপূরণ দিতে না পারাকে সরকারের ব্যর্থতা বলে স্বীকার করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে শিগগিরই ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে উপদেষ্টা জানান, সামাজিক মাধ্যমে অপতথ্য, গুজবরোধ এবং নারীদের সাইবার বুলিং ঠেকাতে আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে। মাইলস্টোন ট্র্যাজেডির 1 বছর পার হলেও এখনও ক্ষতিপূরণ পাননি সন্তান হারানো পরিবারগুলো। আহতদের দীর্ঘমেয়াদী চিকিৎসার খরচ বহনেও হিমশিম খাচ্ছেন অনেক বাবা মা।
মর্মান্তিক দুর্ঘটনার 1 বছরেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দিতে না পারার ব্যর্থতা স্বীকার করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে। একটু দুর্ভাগ্যজনক যে একটা বর্ষপূর্তিতে এসে আমাদেরকে স্মরণ করতে হচ্ছে এই পরিবারগুলো ক্ষতিপূরণ পায়নি। আমাদেরও দায়িত্বে আসার 5 মাস হয়ে গেছে, এটা আমাদেরও খানিকটা ব্যর্থতা। ঘোষিত ক্ষতিপূরণ যেন পরিবারগুলোর কাছে পৌঁছে সেই ব্যাপারে অবশ্যই সরকার কাজ করবে, এটা আমি কনফার্ম করছি। এবং যেসব প্রস্তাবনার কথা বলছেন সেগুলো নিশ্চয়ই কাজ হবে, কারণ এটা তদন্ত হয়েছে, তদন্তের রিপোর্ট তৈরি হয়েছে এবং রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নিশ্চয়ই সরকার নেবে। আজও আমার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে, যদি সেটা হয় আমি ব্যক্তিগতভাবে তাকে এই ব্যাপারে পদক্ষেপ নিতে বলবো। মঙ্গলবার সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে উপদেষ্টা আরও জানান, সামাজিক মাধ্যমে মিথ্যা, গুজব ও সাইবার বুলিং ঠেকাতে আইনজীবীদের নিয়ে প্যানেল গঠন করা হয়েছে। সরকারের পাশাপাশি নাগরিকদের আইনি সুরক্ষায় কাজ করবে এই প্যানেল। সচেতনভাবে ডিসইনফরমেশন, মিসইনফরমেশন তৈরি করবেন না, ছড়াবেন না। সাইবার বুলিং বিশেষ করে নারীদের প্রতি এটা একটা মারাত্মক সহিংসতা। আমরা রাস্তায় শুধু নারীকে গায়ে হাত দিলে সহিংসতা হয়, এটা ভুল ধারণা। পৃথিবী বহু পাল্টে গেছে। অনলাইনেও যা করা হয় এগুলো মারাত্মক সহিংসতা নারীর প্রতি। এই সরকার কোনোভাবে এটা সহ্য করবে না। কোনো মন্ত্রী উপদেষ্টা পারফর্ম না করতে পারলে প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় পরিবর্তন আনবেন বলেও মন্তব্য করেন ডাক্তার জাহিদুর রহমান। আমরা জবাবদিহি করতে চাই। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে উড়ে গেছে ভবনের নিচতলার 2টি কক্ষ। দগ্ধ হয়েছেন একই পরিবারের 3 জন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন দগ্ধদের শরীরে 40 থেকে 50% পুড়ে যাওয়ায় অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার ভোর 3:30 রাজধানীর ভাটারার সাঝের মায়া ভবনের নিচতলায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ, উড়ে যায় 2টি কক্ষ। ভয়াবহ বিস্ফোরণে ভবনটির সব গ্লাসের পাশাপাশি ভেঙে পড়ে প্রধান ফটকও। জীবন বাঁচাতে হুড়োহুড়ি করে বেরিয়ে যান বাসিন্দারা। রাত্রে উঠতে দেয় এই অবস্থা, শব্দ হয়েছে, আমি উঠছি, উঠতে দেয় এই অবস্থা। গেট মেট সব বেহাকা হয়ে গেছে, ওয়াল মোয়াল সব পড়া। বললাম যেন আপনার গ্যাসের বোতল যেরকম খুললে দিলে সাইডে দিলে শোর শব্দ, প্রথমে এরপরে বিকট শব্দ। আমি খাটের উঠতে পড়িয়ে যাই, উঠে খালি দোয়া নিউজ পরিবার ঘুরতে আসে। বিস্ফোরণে গুরুতর দগ্ধ হন একই পরিবারের 3 জন। তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। গ্লাস সব পড়া শুরু হয়েছে, গেট বাঁকা হয়ে গেছে এবং গ্রিল রড যা ছিল ওগুলো বাঁকা হয়ে গেছে, খুলে গেছে। আর দেওয়াল ভেঙে পড়ে গেছে, এরপরে গিয়ে দেওয়াল ভেঙে পড়ে গেছে, আর 3 জন ইনজুর্ড হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিস ও পুলিশের কর্মকর্তারা জানান, গ্যাস লিকেজ থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে গ্যাস লিকেজ হয়ে একটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। চিকিৎসকরা বলছেন, শাহিনের শরীরের 50, ফাহিমার 45 ও হাফসার 40% দগ্ধ হয়েছে। সবার অবস্থায় আশঙ্কাজনক। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে, শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রেল লাইন অবরোধ। রাজশাহীর সঙ্গে সারা দেশে ট্রেন যোগাযোগ বন্ধ। ভোগান্তিতে যাত্রীরা, সংকট নিরসনে ত্রিপক্ষীয় বৈঠক। জাতীয় নির্বাচনে বিএনপি ও জামায়াতের সঙ্গে আলাদা জোটে থাকা দেশের দেওবন্দি ধারার রাজনৈতিক দলগুলোকে এক করার উদ্যোগ নিয়েছে হেফাজতে ইসলাম। এই ঐক্য কী প্রক্রিয়ায় হবে সে বিষয়ে দলগুলোর কাছে লিখিত মতামত চেয়েছেন সংগঠনটির আমির মহিবুল্লাহ বাবুনগরী। এরপর থেকেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, তবে কি বিচ্ছিন্ন হচ্ছে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য? বিস্তারিত জানব শফিক মুন্সির রিপোর্টে। সবশেষ জাতীয় নির্বাচনে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন বলয়ে প্রবেশ করে দেশের দেওবন্দি ধারার অধিকাংশ রাজনৈতিক দল। এর বাইরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং খেলাফত আন্দোলন এককভাবে নির্বাচনে অংশ নেয়। তবে নির্বাচনকালে 2 জোটের বিভাজন কখনো কখনো উস্কে দেয় রাজনৈতিক বিতর্ক। নেতাকর্মীদের বাহাস থামাতে হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতাদের হতে হয় গলদঘর্ম। এমন রাজনৈতিক বিভেদের মধ্যেই ওঠে হেফাজত ইসলামের ভাঙনের গুঞ্জন। একাধিক বৈঠক বিবৃতির পর গেল বৃহস্পতিবার দেওবন্দি ধারার 7টি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে চট্টগ্রামের রুদ্ধদ্বার বৈঠকে বসেন হেফাজত নেতারা। সাংগঠনিক ওই বৈঠকে প্রথমবারের মতো ডাক পায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। তারা দেওবন্দি এই ধারাটাকে এ বিষয়ে সময় সংবাদের মুখোমুখি হন বৈঠকে উপস্থিত 3 নেতা। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, বিএনপি কিংবা জামায়াত জোটে নয়, নিজেদের মধ্যে ঐক্য দৃঢ় করাই বৈঠকের লক্ষ্য। আমরা যাতে বিচ্ছিন্ন না থাকি, এই যে একই চিন্তার, একই বিশ্বাসের
যে ইসলামী সংগঠনগুলো সবাই একই লক্ষ্যে কাজ করছে, এরা যাতে বিভিন্ন বলয়ে বিভক্ত না থাকে, এই জন্যে ওখানে আলোচনা হয়েছে। নীতিগতভাবে একমত হয়েছে যে আমাদের ঐক্যবদ্ধ থাকা দরকার, এটা দিনের স্বার্থে এবং দেশের স্বার্থে। হেফাজতের বৈঠকের পর বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ভাঙনের গুঞ্জন। তবে এ ব্যাপারটিকে অস্বীকার করছেন ঐক্যের অন্যতম সঙ্গী বাংলাদেশ খেলাফত মজলিসের এই নেতা। ১১ দলীয় জোট ছাড়তে হবে, এই কোনো বিষয়টাই চূড়ান্ত হয় নাই। রাজনৈতিক ঐক্য আসলে তো হয় নির্বাচনকে কেন্দ্র করে। রিসেন্টলি তো কোনো জাতীয় নির্বাচন নাই, এখন কোনো নির্বাচনী ঐক্য হবে বলে আমার কাছে মনে হয় না। ঐক্যে ফাটল ধরেছে কিংবা ফাটল ধরবে এই ধরনের কোনো পরিস্থিতি নাই। বাকি মিডিয়া যার যার মতো, সে তো মিডিয়ার মানে নিউজ করে, ন্যারেটিভ তৈরি করে। তবে হেফাজতে ইসলাম মনে করে রাজনৈতিক জোটে ভাঙন নয়, দেওবন্দি চিন্তাধারার সব দলগুলোর ঐক্য গড়াই তাদের মূল লক্ষ্য। যারা বিএনপির সাথে জোটে আছেন, জামায়াতের সাথে 11 দলে যারা আছেন, আপনারা বের হয়ে যান, এরকম কোনো কথাবার্তা বলেননি তিনি। তার উদ্দেশ্য এটাই ছিল যে আমরা যারা কওমি আছি, আমরা ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্মে এসে আমাদের ঐক্যবদ্ধভাবে একটা আমাদের আলাদা শক্তি জনগণের সামনে আমরা প্রকাশ করা। ঐক্যের প্রক্রিয়া ঠিক করতে আগামী ৩ আগস্টের মধ্যে দলগুলোর পক্ষ থেকে লিখিত মতামত চেয়েছে হেফাজত আমির। এখনো আমাদের সামনে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। এবার জুলাইয়ের দিনলিপি। 24-এর উত্তাল জুলাইয়ের এই দিনে সরকারি চাকরিতে 7% কোটা রেখে বাকি 93% পদে মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশ দেন আপিল বিভাগ। তবে ততদিনে সারা দেশে নিহত হয়েছেন শিক্ষার্থীসহ অনেক মানুষ, আহত কয়েক হাজার। এই পরিস্থিতিতে শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দেন, শুধু আদালতের রায়ের মাধ্যমে হত্যার দায় এড়াতে পারবে না সরকার। ফলে শাটডাউন কর্মসূচি আরও জোরদার করার আহ্বান জানান তারা। কি ঘটেছিল রক্তাক্ত জুলাইয়ের এই দিনে জেনে আসব হাসান ওয়ালির রিপোর্টে। একদিকে ইন্টারনেটবিহীন দেশ, অন্যদিকে কারফিউ। কয়েকদিনে চলমান সহিংসতার ছাপ তখন পুরো জনপদে। এ যেন বিধ্বস্ত এক নগরী, যার পরতে পরতে বারুদের গন্ধ আর বোবা কান্না। পরিস্থিতি আঁচ করতে পেরে কোটা বাতিলের রিট শুনানি এগিয়ে আনে সরকার। 7 আগস্টের পরিবর্তে 21 জুলাই শুনানির দিন ধার্য হয়। পুরো দেশ তাকিয়ে আছে সর্বোচ্চ আদালতের দিকে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় শুনানি। দীর্ঘ শুনানির পর সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় সামগ্রিকভাবে বাতিল করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। টোটাল কোটা হলো 7% আর মেধায় হলো 93% নিয়োগ পাবে। রায়ে বলা হয়, এই নির্দেশনা ও আদেশ সত্ত্বেও সরকার প্রয়োজনে ও সার্বিক বিবেচনায় নির্ধারিত কোটা বাতিল, সংশোধন বা সংস্কার করতে পারবে। একদিকে যখন আইনি মারপ্যাচ, তখন অন্যদিকে দ্রোহের আগুনে দগ্ধ রাজপথ। গণহারে তখন চলছে বিএনপি, জামায়াত সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের আটক মামলা। অন্যদিকে শিক্ষার্থীদের উপর তখনও চলছে শাসকের গুলি। এদিন ঢাকা সহ সারা দেশে 19 জন শহীদ হন। কোটা বাতিলের রায়ের পর আওয়ামী সরকারের মন্ত্রীরা জানান, শিক্ষার্থীদের দাবি শান্তিপূর্ণভাবে সমাধান হয়েছে। এবার সন্ত্রাসী ও জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে সরকার। কোটা বিরোধী আন্দোলনটা জামাত, বিএনপি, ছাত্র শিবির এবং ছাত্র দলের কুচক্রী মহল এখানে ধ্বংসযজ্ঞ চালায়। আর সরকার নিজেকে রক্ষায় নাশকতার দায় বিএনপির ওপর চালাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য সরকার মিডিয়াকে ব্যবহার করে বিরোধী দলগুলোর উপর দায় চাপানোর প্রচেষ্টা লিপ্ত রয়েছে। এদিকে ছাত্রদের দমাতে ইন্টারনেট বন্ধ থাকলেও খুদে বার্তায় সাংবাদিকদের বিবৃতি দেন 56 সমন্বয়ক। যেখানে 3 শতাধিক ছাত্র জনতাকে হত্যার অভিযোগ তুলে তারা বলেন, শুধু আদালতের রায়ের মাধ্যমে হত্যার দায় এড়াতে পারে না সরকার। সমন্বয়কদের সামনে সারিতে রেখে আন্দোলন আরও গতিশীল করার পরিকল্পনা বাস্তবায়ন করে ফ্যাসিবাদ বিরোধী দলগুলো। বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে জানিয়ে দেওয়া হতো যে প্রোগ্রামটি আসলে কিভাবে ইমপ্লিমেন্ট করা যাবে। তখন আমরা আমাদের পার্টির সাথে কথা বলতাম, বিশেষ করে আমাদের দলের
তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এগুলো আমরা জানাতাম, তাহলে জানানোর পরে উনি আমাদের দলের অন্য যে সহযোগী সংগঠনগুলো রয়েছে এবং মূল দল রয়েছে সেগুলোর সাথে সমন্বয় করে প্রোগ্রামটি আসলে ইমপ্লিমেন্ট করত। পুরো প্রক্রিয়াটা আসলে একটি সাংগঠনিক কাঠামোর মধ্যে এনে আন্দোলনকে ত্বরান্বিত করা হতো। বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক বলছেন, এত হত্যাকাণ্ডের পর আর পেছনে ফেরার সুযোগ ছিল না। 16 তারিখ যে হত্যাকাণ্ডটা শুরু হলো, এটার পরে আমাদের আর কোটা সংস্কার, শুধুমাত্র কোটা সংস্কারে আবদ্ধ থাকাটা কোনোভাবেই যৌক্তিক না, এবং সেই জায়গা থেকে আমরা তখন থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী সহ সংশ্লিষ্ট কয়েকজন মন্ত্রী পদত্যাগ সহ সরকারের ক্ষমা চাওয়া সহ আরও কিছু দাবি ওই সময় থেকেই করছিলাম। তখন কমপ্লিট শাটডাউনই কন্টিনিউ করার এক ধরনের সিদ্ধান্ত থাকে এবং আন্দোলন চলমান রাখা হয়। এদিন ভোরে ঢাকার পূর্বাঞ্চল এলাকায় আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে পাওয়া যায় এবং পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। নাহিদ ইসলাম অভিযোগ করেন, তাকে চোখ বেঁধে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয় এবং জ্ঞান হারানোর আগ পর্যন্ত নির্যাতন করা হয়। আমার উপর মানসিক এবং শারীরিক নির্যাতন দ্বারা শুরু করে এবং এক পর্যায়ে আমি সেন্সলেস হয়ে যাই। এর আগে বিকেলে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে দেশের চলমান পরিস্থিতি জানতে চান বিদেশি কূটনীতিকরা। একদিকে 93% কোটা বাতিল করে আদালতের রায়, অন্যদিকে রাজপথ রঞ্জিত ছাত্র জনতার রক্তে। ফলে মুক্তিকামী জনতা বেছে নিয়েছিলেন উত্তপ্ত এই রাজপথকেই। সেই পথ ধরে সহস্রাধিক মানুষের জীবনের বিনিময়ে ধরা দিয়েছিল বাকস্বাধীনতা আর গণতান্ত্রিক অধিকার। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। বর্ষা মৌসুম এলেই একই দুর্ভোগ। নগরবাসীর মনে পুরনো প্রশ্ন, আবারও কি ডুবতে যাচ্ছে রাজধানী ঢাকার বেশিরভাগ এলাকা? সমস্যা সমাধানে গেল অর্থ বছরে জলাবদ্ধতা নিরসন ও নর্দমা পরিষ্কারে উত্তর সিটি ব্যয় করেছে 178 কোটি টাকা, আর দক্ষিণ সিটিতে জলাবদ্ধতা নিরসন ও খাল নালা পরিষ্কারে ব্যয় হয়েছে প্রায় 84 কোটি টাকা। তাহলে প্রশ্ন উঠেছে, প্রতি বছর কোটি কোটি টাকা খরচের পরও কেন একই চিত্র? তানভিন হাসান মেঘের রিপোর্ট। যে শহর একসময় পানিকেই পথ দেখাতো, সেই শহর এখন সামান্য বৃষ্টিতেই পথহারা। বলছি বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা রাজধানীর ঢাকার নিয়তির কথা। কয়েক ঘন্টার বৃষ্টিতে অলিগলি থেকে প্রধান সড়ক সবই পানির নিচে। প্রতি বর্ষায় একই দৃশ্য, একই দুর্ভোগ, একই আলোচনা। নগরবাসীর মনে পুরনো প্রশ্ন, কেন ডুবে যায় তিলোত্তমা এই নগরী? গবেষণার তথ্য বলছে, দীর্ঘ জলজট, জলাবদ্ধতার কারণ শুধু বৃষ্টির পানি নয়, বরং পানি বেরিয়ে যাওয়ার পথে নানা বাধা বিপত্তি। ড্রেন, খাল, জলাধার হয়ে যে পানি মেশার কথা ঢাকার আশেপাশের নদীতে, সেখানে এখন নেই প্রবাহ। প্রশ্ন উঠেছে, প্রতি বছর কোটি কোটি টাকার খরচের পরও কেন একই চিত্র? বৃষ্টির সময় দেখা গেছে সিটি কর্পোরেশনের যেই ভাঙাচোরা কাজটি শুরু করে, দেখা গেছে রাস্তাঘাটটা ভাঙা থাকলে তখনই ময়লা টলা ওই ভাঙা ঢাকা চলে গেলে তখন এই সমস্যাটা তৈরি হয়। সরকার এটা বাজেট দিলেও সিটি কর্পোরেশন থেকে এটার অনেক গাফিলতি আছে এটার ব্যাপারে। এসি রুমের যেই প্ল্যানটা, সেই প্ল্যানটা অনেক এসি রুমের মতোই হয়। যতক্ষণ পর্যন্ত ইমপ্লিমেন্টেশন হবে না ততক্ষণ পর্যন্ত এরকম আমরা আশার বাণী শুনবো, প্রত্যেক বর্ষাতে আমরা গালাগালি করব। শুধু সোশ্যাল নেটওয়ার্কিংয়ে আমি এটা করছি, এত টাকা বরাদ্দ পেয়েছি, এগুলো করলে হবে না, ফিজিক্যালি নামতে হবে। 2025-26 অর্থ বছরে ঢাকা উত্তর সিটিতে ড্রেন নির্মাণ ও জলাবদ্ধতা নিরসনে 800 কোটি টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়। চলতি বছরে জুন পর্যন্ত যার ব্যয় হয়েছে প্রায় 178 কোটি টাকা। এ সময়ে নতুন ড্রেন নির্মাণ, সংস্কার ও পুনর্বাসন করা হয়েছে। ড্রেন পরিষ্কারে ব্যয় হয়েছে 15 লাখ টাকা। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটিতে জলাবদ্ধতা নিরসনে 75 কোটি টাকা বরাদ্দ হয়, যার সিংহভাগই ব্যয় হয়েছে। আর বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তথ্য বলছে, নর্দমা, খাল ও বক্স কালভার্ট পরিষ্কারে বরাদ্দকৃত 40 কোটি টাকার মধ্যে প্রায় 25 কোটি টাকা খরচ হয়েছে। খাল পুনরুদ্ধার ও পানি বের হওয়ার পথের বাধা আগে দূর করতে চান দক্ষিণ সিটির প্রশাসক, আর উত্তর সিটি প্রশাসকের নজর ড্রেন নির্মাণ ও খাল পুনরুদ্ধারের। পলিথিন যদি বন্ধ করা না যায় তাহলে আপনি কোনোভাবেই
রাস্তা পরিষ্কার রাখতে পারবেন না, ড্রেন পরিষ্কার রাখতে পারবেন না, খালও পরিষ্কার রাখতে পারবেন না। আমরা অলরেডি 2-3টা প্রকল্প নিয়েছি, অন্তত বছরখানেক লাগবে, যেটা এই বছর হয়তো বেনিফিট পাবে না, নেক্সট ইয়ারে বেনিফিট পাবে। আমরা একটা নতুন করে প্রস্তাবনা দিয়েছি এলজিডি মন্ত্রণালয়কে যে আমাদের খালগুলো খনন করার জন্য। তো আমাদের খালগুলো যদি খনন করতে পারি তাহলে এই যে আজকে যে আমরা ড্রেনেজের যে কাজগুলো করছি সেটা সুফল কিন্তু আমরা ভোগ করতে পারবো। নগর পরিকল্পনাবিদরা বলছেন কোটি কোটি টাকা ব্যয়ে ড্রেন নির্মাণ করলেও খাল, জলাধার ও পানি নিষ্কাশনের পথ ফিরিয়ে না আনলে জলাবদ্ধতা কমবে না। হাতিঝিলের মতোই আরও 5টি রিটেনশন এরিয়া তৈরি করতে হবে, মানে বৃষ্টি হলে পানিটা যাতে কোনো একটা জায়গায় জড়ো হতে পারে। প্রতি বর্ষায় একটাই প্রশ্ন, আবারও কি এই শহর ডুববে? উত্তরটা আকাশে নয়, লুকিয়ে আছে শহরের মাটির নিচে, খালের বুকে, ড্রেনের ভেতরে এবং নগর পরিকল্পনার নকশায়। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। টাঙ্গাইলে যমুনা নদীর পানি পাড়ায় নদী রক্ষা বাঁধে দেখা দিয়েছে ভাঙন, বিলীন হচ্ছে বসত ভিটা সহ বিভিন্ন স্থাপনা। পাহাড়ি ঢলে শেরপুরে লোহার সেতু ভেঙে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন 8টি গ্রাম। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে তিস্তার পানি ওঠানামা করছে, নেত্রকোনায় স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। টানা বৃষ্টিতে বেড়েছে যমুনা নদীর পানি, তীব্র স্রোতে ভাঙছে পাড়, বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাট। টাঙ্গাইলের ভুয়াপুরে বাঁধ ভেঙে নদীতে বিলীন হয়েছে বসতঘর, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা। ঝুঁকিতে রয়েছে ভুয়াপুর তারাকান্দি আঞ্চলিক সড়ক। এমন অবস্থায় যানবাহন চলাচল বন্ধ রেখে জিও ব্যাগ ডাম্পিং চলছে। প্রায় 10-15টা বাড়ি এখান থেকে বিলীন হয়ে গেছে, মানে একদম নিয়ে সরাইতেই পারে নাই। খাট পালং কিছু নাই, সব নদীতে ভেসে গেছে। এক বাড়ি থেকে 5টা ঘর গেছে, 35 মণ শস্য নদীতে চলে গেছে। ঘরের থেকে ফ্রিজ, টিভি, মিপি যা আছে ইত্যাদি হান্ডি পাতিল সব নদীতে চলে গেছে। ভাঙন ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। 9 থেকে 10 কোটি টাকার মতো আমরা জরুরি আপৎকালীন কাজ বাস্তবায়ন শুরু করেছি। গাইবান্ধায় ফের বাড়তে শুরু করেছে ব্রহ্মপুত্র, তিস্তা, ঘাঘট ও করতোয়ার পানি। 45টি পয়েন্টে দেখা দিয়েছে ভাঙন, বিলীন হচ্ছে শত শত বিঘা আবাদি জমি ও বসতবাড়ি। পানি ওঠানামা অব্যাহত থাকায় রংপুরে তিস্তা নদীর তীরবর্তী এলাকায় বন্যার আশঙ্কায় স্থানীয়রা। স্থায়ী সমাধানে মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি তাদের। সবাই আতঙ্কের ভেতরে আছি যে কখন কি হয় না হয় এটা বলা যায় না। কাকো ধরিতেও পারি না, কইতেও পারি না, আর কেউ সামেদাও করতে পারে না। শত বিঘা জমি ভাঙি গেছে, নদীর সাথে বিলীন হয়ে গেছে। বাড়ি ঘর দুয়ার ভাঙি গেছে। এখানে 10 বিঘা ধরনের জমি এবং 20 বিঘা জমি এখানে ভাঙি গেছে, পাট কাটা লাগছে, ছাগল গরু ভাসি গেছে। আমাদের যেটুকু আমার জমা জমি আছে সব ভাঙে যাচ্ছে, আমরা কি করি খামো। এদিকে বৃষ্টি আর ঢলে শেরপুরের নালিতাবাড়িতে চেল্লাখালী নদীর ওপর বেলি ব্রিজ ধসে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়েছেন 8টি গ্রামের প্রায় 15,000 মানুষ। ছেলে মেয়ে যাতায়াত করতে পারতেছে না, মহিলারা ডাক্তারের কাছে যাইতে পারতেছে না। আমাদের নৌকা বানানোর সাধ্য নাই, একটা বুড়া আছে, এটা দিয়ে কিছু ছাত্র পারাপার করতেছি। নেত্রকোনার কলমাকান্দায় পাহাড়ি ঢল কমায় স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। আংশিক ভেঙে গেছে শিক্ষা প্রতিষ্ঠান, ভেসে গেছে ঘেরের মাছ। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এবার বাণিজ্য সংবাদ। সমস্যাগ্রস্ত 5টি ব্যাংক একীভূত প্রক্রিয়ায় অংশ হিসেবে 5 প্রশাসককে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। জুলাইয়ের শেষ দিকে প্রশাসকদের কাছ থেকে 5 ব্যাংক বুঝে নেওয়ার প্রক্রিয়া শুরু হবে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে পর্যায়ক্রমে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম জোরদার করা হবে। একই সঙ্গে জমাকৃত অর্থ মুনাফা সহ ফেরত পাবেন গ্রাহকরা। মঙ্গলবার সকালে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নেন একীভূত হওয়া 5 ব্যাংকের ভুক্তভোগী গ্রাহকরা। হেয়ারকাট বাতিলের প্রজ্ঞাপন ও প্রতিশ্রুত মুনাফা সহ টাকা ফেরতের দাবি জানান তারা। আমাদের কষ্টার্জিত টাকা ব্যাংকে রেখে আজকে আমরা রাস্তায় আমরা বাসা ভাড়া দিতে পারছি না, চিকিৎসা খরচ করতে পারতেছি না, সন্তানের লেখাপড়া টিউশন ফি সময় মতো দিতে পারছি না। আমি আজকে 10 মাস যাবৎ ভুক্তভোগী। আমরা এইভাবে করে আন্দোলন করে আসতেছি। মন্ত্রী মহোদয়দের কাছে প্রতিনিয়ত আমরা স্বরূপলিপি জমা দিচ্ছি। মাননীয় অর্থমন্ত্রী মহোদয়, আপনি যে সংসদে কথা দিয়েছেন হেয়ার কাট শিথিল হবে, সেটা প্রজ্ঞাপন জারি করে প্রত্যেকটা ব্রাঞ্চ ম্যানেজারের কাছে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে প্রত্যেকটা ব্রাঞ্চ ম্যানেজারের কাছে প্রজ্ঞাপনটা আপনি শিথিল করেন, তাহলে আমাদের হেয়ার কাটটা বাতিল হবে।
গত বছর আর্থিক দুর্বলতা, তারল্য সংকট, অনিয়ম ও সুশাসনের ঘাটতিতে থাকা এক্সিম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী, সোশ্যাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংককে সম্মিলিত ইসলামী ব্যাংকের সঙ্গে একীভূত করার পরিকল্পনা করে বাংলাদেশ ব্যাংক। প্রক্রিয়া তদারকির জন্য প্রতিটি ব্যাংকে একজন করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। সবশেষ গত ৮ জুন চেয়ারম্যান হিসেবে কাজী শায়রুল হাসান এবং এমডি হিসেবে আবেদুর রহমান শিকদার নিয়োগ পান। পুনর্গঠন কার্যক্রমের অগ্রগতির প্রেক্ষাপটে প্রশাসকদের সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। জুলাইয়ের শেষ দিকে প্রশাসকদের কাছ থেকে 5 ব্যাংক বুঝে নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে। একই বোর্ডে যুক্ত হবেন আরও অভিজ্ঞ ব্যক্তিরা। এমডি নিয়োগ করেছেন, বোর্ড আছেন এবং অভিজ্ঞ লোকদের দিয়েই, যোগ্য লোকদের দিয়েই বোর্ড গঠিত হয়েছে। হয়তোবা এখানে আরও বোর্ডে আরও কিছু গুরুত্বপূর্ণ অভিজ্ঞ লোকের অন্তর্ভুক্তিও হতে পারে। এরই মধ্যে সম্মিলিত ইসলামী ব্যাংকে 10,000 কোটি টাকা সুকুক বন্ডের মাধ্যমে বিনিয়োগ করেছে সরকার। অবস্থার উন্নতি হলেই আমানতকারীরা তাদের জমাকৃত অর্থ মুনাফাসহ ফেরত পাবেন বলে আশ্বস্ত করেছে বাংলাদেশ ব্যাংক। এই ব্যাংকটি যখন সঠিকভাবেই পরিচালিত হতে যাচ্ছে, অতএব জনগণের কাছে আমাদের দাবি বা অনুরোধ যে আপনারা একটু ধৈর্য ধরেন, ব্যাংকটা আস্তে আস্তে ঘুরে দাঁড়াবে এবং আপনাদের সমুদয় অর্থই মুনাফা সহ আপনারা ফেরত পাবেন। সম্মিলিত ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন 40,000 কোটি টাকা এবং অপরিশোধিত মূলধন 35,000 কোটি টাকা। ইয়ানুর শিফাত। চলন্ত ট্রেনে শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে সারা দেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সংকট নিরসনে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ব্রাকসু প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছেন রেল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। রেল লাইনে অবরোধ, সারা দেশের সঙ্গে রাজশাহী ট্রেন চলাচল বন্ধ। চলন্ত ট্রেনে সহপাঠীকে মারধরের প্রতিবাদে ক্ষুব্ধ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে 4 দফা দাবিতে বিশ্ববিদ্যালয় স্টেশন সংলগ্ন রেল লাইন অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে পারেনি বনলতা ও সিল্ক সিটি এক্সপ্রেস। চরম ভোগান্তিতে যাত্রীরা। আমরা কেন বারবার সাফারার হব? আমরা তো সাধারণ যাত্রী। সাধারণ জনগণকে ভোগান্তিতে ফেলে এই যে কাজটা করছে, এটা মোটেও ঠিক না। শিক্ষার্থীদের অভিযোগ, সোমবার পদ্মা এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে আসছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। এ সময় যাত্রীদের কাছ থেকে রসিদ ছাড়া টাকা আদায়ের প্রতিবাদ করলে তাকে মারধর করেন টিটিই। আমি হত্যার চেষ্টার শিকার হয়েছি। আমাকে হত্যা করে ফেলতো। আমি যদি কোনো রকম যদি ট্রেনটাকে না ধরতে পারতাম, ধৈর্যটাকে, হয়তো আমি পরে যেতাম। তার টিকিট চেক করতে এসে খারাপ আচরণ করে। এই ঘটনায় অভিযুক্তকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে আরও কঠোর শাস্তি চান শিক্ষার্থীরা। 4 দফার দাবির প্রতি সমর্থন দিয়েছেন প্রক্টরও। শারীরিক এবং মানসিকভাবে তাকে চরম লাঞ্ছনার শিকার হতে হয়েছে, এজন্য তাকে ক্ষতিপূরণ দিতে হবে। তাকে মারতে চলন্ত ট্রেনের রাস্তার গেটের কাছে নিয়ে গেছে। সেই জায়গা থেকে অবশ্যই মামলাও সেটা বিবেচনাযোগ্য। দাবি আদায় না হওয়া পর্যন্ত রেলপথ না ছাড়ার হুঁশিয়ারি শিক্ষার্থীদের। সময় সংবাদ, রাজশাহী। ভারতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভে পুলিশের লাঠিচার্জের পরদিন আবারও যন্তর মন্তরে অবস্থানে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। বিস্তারিত জানাতে ভারত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। দেখুন, দিল্লি পুলিশ দুদিন আগে পরিবেশ কর্মী, অধিকার আন্দোলনের কর্মী সনাম ওয়াংচুককে দিল্লির যন্তর মন্তর থেকে তুলে নিয়ে গিয়েছিল এবং সরকারি হাসপাতাল সাদরজং হাসপাতালে তাকে রাখা হয়েছিল। আজকে তাদের পক্ষে একটি জয় হয়েছে। আপনি জানেন যে দিল্লি হাইকোর্ট একটি নির্দেশনা দিয়েছেন যে অনতি বিলম্বে এই পরিবেশ কর্মী, অধিকার আন্দোলন কর্মী সনাম ওয়াংচুককে দ্রুত দিল্লির অন্যতম প্রাইভেট হাসপাতাল বেদান্ত সেখানে ভর্তি করাতে হবে এবং সরকারি ব্যবস্থাপনায় চিকিৎসা নিশ্চিত করতে হবে। এই অধিকার দিল্লি হাইকোর্ট তাকে দিয়েছে। একই সঙ্গে আপনি জানেন যে সকাল থেকেই যে সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টি, তার যে প্রধান অভিজিৎ দীপকে, তাকে আমরা দেখেছি যে এই দিল্লি সদর যন্তর মন্তরে উপস্থিত হতে 9টা নাগাদ তিনি সেখানে পৌঁছান। আপনি জানেন যে গতকাল দিল্লি পুলিশের যে মারবুকো আচরণ, সেখানে সংসদ ভবন অভিমুখে ছাত্র জনতা এবং এই নিট কেলেঙ্কারির জন্য যে হাজার হাজার লাখ লাখ সাধারণ মানুষ যে সমবেত হয়ে সংসদ ভবন অভিমুখে যাত্রা করেছিল, সেখানে বাধার মুখে পড়ে এবং প্রচুর সংখ্যক আন্দোলনকারীরা আহত হন। এবং শুধু তাই নয়, গতকাল রাতে দেখা গিয়েছে যে যন্তর মন্তরে আন্দোলনকারীদের যে তাঁবু বা অস্থায়ী যে ক্যাম্প, সেগুলো ভেঙে দেওয়া হয়। সেখানে কিন্তু আজকে বৃষ্টি উপেক্ষা করে কিন্তু আজকে আবার নতুন করে দ্বিতীয় দিনের মতো আবার তাদের এই আন্দোলন জারি রয়েছে। তো এই ছিল আমার কাছে ভারতের এই মুহূর্তে সবচাইতে আলোচিত চর্চিত দিল্লির যন্তর মন্তরে
আমার কাছে থাকা সবশেষ তথ্য। সহকর্মী সুব্রত আচার্য যুক্ত হয়েছিলেন ভারত থেকে। এবার বিশ্বকাপের খবর। বীরের বেশে নিজ দেশে ফিরলেন ফিফা বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেন জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা। শিরোপা জয়ের উচ্ছ্বাসে লাল হলুদে রঙিন হয়ে ওঠে মাদ্রিদ। দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় 20 লাখ মানুষ এ বিজয় যাত্রায় যোগ দেন। স্পেনের রাজপ্রাসাদে বিশ্ব চ্যাম্পিয়নদের স্বাগত জানায় রাজ পরিবার। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের মনক্লোয়া প্রাসাদেও সংবর্ধনা দেয়া হয়। পুরো বিশ্বের রাজা ফিফা বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নদের ঠিক এ নামেই বরণ করে নিয়েছেন তাদের দেশের নাগরিকরা। একটি ট্রফি আর কোটি মানুষের হাসি। বিশ্বকাপ জয়ের পর স্পেন জুড়ে যেন শুরু হয়েছে আনন্দের জোয়ার। মাদ্রিদের রাজপথে ছাদখোলা বাসে চড়ে বিশ্বকাপ ট্রফি হাতে উল্লাসে মাতেন রদ্রি, ইয়ামাল, নিকো, ওলমো, কুকুরিয়া, রুইজ সহ পুরো দল। সরকারি হিসাবে প্রায় 20 লাখ মানুষ মাদ্রিদের রাস্তায় ভিড় করেন বিশ্ব চ্যাম্পিয়নদের এক নজর দেখতে। লাল হলুদ পতাকা আর স্পেনের জার্সিতে ছেয়ে যায় পুরো শহর। বার্সেলোনা, ভ্যালেন্সিয়া, সেভিয়া সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেন করে ছুটে আসেন সমর্থকরা। ছাদখোলা বাসে বিশ্বজয়ী খেলোয়াড়দের দেখে আমার মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখছি, যেন পর্দার ওপারে যা কিছু আছে তা কোনো কল্পকাহিনী। তাদের আরেকটি বিশ্বকাপ জিততে দেখা সত্যি সৌভাগ্যের বিষয়। দিনভর শহর জুড়ে বিজয় শোভাযাত্রার পর রাতের উৎসবের কেন্দ্র হয়ে ওঠে মাদ্রিদের ঐতিহাসিক সিবিলিস স্কয়ার। সেখানে মঞ্চে উঠে 1 ঘন্টারও বেশি সময় ধরে সমর্থকদের সঙ্গে গান, নাচ আর উল্লাসে মাতেন স্পেনের বিজয়ী ফুটবলাররা। উল্লাস শুরুর আগে স্পেনের রাজপ্রাসাদে বিশ্ব চ্যাম্পিয়নদের স্বাগত জানান রাজা ষষ্ঠ ফেলিপে, রানী লেতিসিয়া এবং রাজকন্যা লিওনোর ও সোফিয়া। এরপর প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের মনক্লোয়া প্রাসাদেও সংবর্ধনা দেওয়া হয়। 2030 সালে নিজেদের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপেও তৃতীয় শিরোপার স্বপ্ন দেখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। 16 বছরের অপেক্ষার পর বিশ্বকাপের দ্বিতীয় ট্রফি এখন স্পেনের ঘরে। আর সেই ট্রফি ঘিরে লাল হলুদের যে উৎসব শুরু হয়েছে তা হয়তো স্প্যানিশ ফুটবল ইতিহাসে আরও একটি সোনালী অধ্যায় হয়ে থাকবে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জিততে না পারার আক্ষেপ নিয়ে দেশে ফিরেছে আর্জেন্টিনা। বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা ও হৃদয় উজাড় করা ভালোবাসায় ফুটবলারদের বরণ করে নেন সমর্থকরা। তবে দলের সঙ্গে দেশে ফেরেননি মেসি ও রদ্রিগো ডি পল। প্রচণ্ড বৃষ্টি ও তীব্র ঠান্ডা উপেক্ষা করে ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠানে আসেন লাখো সমর্থক। বিশ্বকাপ না জিততে পারলেও দেশের প্রতি ফুটবলারদের এমন নিবেদনে খুশি তারা। বুয়েনোস আইরেসের এজেইজা বিমানবন্দরে লাখো মানুষের ঢল। 4 বছর আগে লুসেইলে মরুর বুকে ঝড় তোলার পর যখন এই দলটাই বিমানবন্দরে নেমেছিল, 36 বছর পর শিরোপা জয়ের উৎসবে মেতে উঠেছিল পুরো দেশ। বিশ্বকাপ জয়ীদের বীরত্ব গাথায় ছেয়ে গিয়েছিল চারপাশ। 4 বছর পর আবারও শিরোপার মঞ্চে পা রেখেছিল আলবিসেলেস্তে। তবে এবার ভাগ্য বিধাতা সহায় হয়নি। ফাইনালের মহারণে স্পেনের কাছে হেরে হৃদয় ভাঙার কষ্ট নিয়ে দেশে ফিরেছে আর্জেন্টিনা। ইন্টার মায়ামির হয়ে খেলা থাকায় দলের সঙ্গে আসেননি আলবিসেলেস্তেদের কাতার বিশ্বকাপ জয়ের রূপকার লিওনেল মেসি। দলের সঙ্গে ফেরেননি রদ্রিগো ডি পলও। তবে বিশ্বকাপ জিততে না পারলেও ভালোবাসার রং ফিকে হয়নি সমর্থকদের। বিশ্বকাপের ফাইনালে হারের পর থেকেই স্ক্যালোনির দলকে হৃদয় উজাড় করা ভালোবাসায় বরণ করে নিতে বিমানবন্দর ও এর আশেপাশের এলাকায় অপেক্ষা করতে থাকেন সমর্থকরা। প্রচন্ড বৃষ্টি, তীব্র ঠান্ডা, তবে তা ভাঙতে পারেনি আলবিসেলেস্তে সমর্থকদের মনোবল। লাল গালিচা সংবর্ধনা ও মিলিটারি ব্যান্ড দিয়ে রানওয়েতে স্বাগত জানায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। বৈরী আবহাওয়ার মাঝে নীল সাদা ছাতা আর জাতীয় পতাকা হাতে হাজির হন সমর্থকরা। বিশ্বকাপ না জিততে পারার কষ্ট ভুলে গেছেন তারা, বরং রানার্স আপ হলেও এই দলটার দেশের প্রতি নিবেদনে খুশি সমর্থকরা। ভবিষ্যতেও আলবিসেলেস্তেদের কাছে এমনটাই চান তারা। ছাদ খোলা বাসে পুরো শহর ঘুরে বেরিয়েছেন ফুটবলাররা, দিয়েছেন সমর্থকদের ভালোবাসার জবাব। তবে এর মাঝেও উশৃঙ্খল কিছু সমর্থকদের সঙ্গে হাতাহাতির ঘটনা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর। এ ঘটনায় গ্রেফতার হয়েছেন বেশ কয়েকজন। পারভিন আক্তার, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতদের স্মরণ, আহতদের উন্নত চিকিৎসার প্রতিশ্রুতি, ক্ষতিপূরণ দিতে না পারার ব্যর্থতা স্বীকার করে দ্রুত দেওয়ার আশ্বাস।
১/১১ বেশ কয়েকটি অপরাধে সম্পৃক্ত খুনি মোজাফফর। জন্ডু নামে যোগাযোগ ছিল অন্যতম কুশীলব মাসুদের সঙ্গে। বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। এবং বিমান ভাড়া ২৪,০০০ টাকা কমিয়ে হজ প্যাকেজ ঘোষণা। সরকারি ব্যবস্থাপনায় ৫,০৫,০০০ থেকে ৬.৫ লাখ নির্ধারণ। বেসরকারিতে খরচ পড়বে ৫,১৩,০০০। এ ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব। তামিম, আপনাকে ধন্যবাদ। বিভাগীয় সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।